প্রশ্ন হচ্ছে, আমাদের ঐতিহ্যবাহী এত আঙ্গিক থাকতে বাংলাদেশের থিয়েটারের পরিবেশ, থিয়েটার চর্চা নতুন সংযোজন কেন দরকার হলো বলে আপনি মনে করেন? থিয়েটার চর্চাটা কেনই হলো? যেহেতু আমাদের তো অনেক অনেক থিয়েটার চর্চা রয়েছে, তো সেগুলোর সমৃদ্ধি না করে সেগুলো তো এক ধরনের মানুষের কাছে পৌঁছানোর মতো থিয়েটার। অন কাইন্ডস অফ যদি প্রত্যেকের জায়গা থেকে ধরি, সেটা পরিবেশ থিয়েটারের মধ্যেই পড়ে। সে জায়গা থেকে স্পেসিফিক পরিবেশ থিয়েটারটা কেন দরকার হলো আমাদের? আপনার কাছে কি মনে হয়? ঐতিহ্যবাহী বাংলা নাটক আমাদের যতগুলো ফর্ম বাংলাদেশে এখনো চর্চিত হয়, সেই ঐতিহ্যবাহী ফর্মগুলোকে আমরা যে তাদের উন্নয়ন, তার বিকাশে বা তার পরিবর্ধনে আমরা যে কাজ করছি না তা নয়। এখন প্রশ্ন উঠেছে পরিবেশ থিয়েটারটি আলাদাভাবে কেন, ওটাকে বাদ দিয়ে পরিবেশ থিয়েটারটি কেন আমরা চর্চাতে নিয়েছি। পরিবেশ থিয়েটারের কনসেপ্টটাই যখন শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঠিক ওই সময় থেকেই এই চর্চাটি করার চেষ্টা করেছে বা চর্চাটা শুরু করেছে। আমার জানা মতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি এই পরিবেশ থিয়েটারটার শুধু সূত্রপাতই করে নাই, এই পরিবেশ থিয়েটারটার চর্চায় আলাদা একটা মাত্রা যোগ করবার জন্য নানা রকমের পরিকল্পনা হাতে নেয়, এবং সেটি ঢাকা এবং ঢাকার বাইরে, বিশেষ করে গাইবান্ধা তেও এই পরিবেশ থিয়েটার মঞ্চায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতা করেছে। পরিবেশ থিয়েটার কনসেপ্টটাই যেহেতু আলাদাভাবে একটি মেথডের মধ্যে দিয়ে এসছে, সেই মেথডটাকে বাংলাদেশের নাট্যাঙ্গনে বা নাট্যকর্মীদের মাঝে পরিচিত করে তোলাটাও একটা বড় কাজ বলে মনে করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমাদের এখানে কন্টেম্পোরারি যেই থিয়েটার চর্চাগুলো হচ্ছে, সেই চর্চাগুলো আমরা বলবো কনভেনশনাল থিয়েটার চর্চা, প্রসিনিয়াম বেসড থিয়েটার চর্চা। প্রসিনিয়াম থেকে বের হয়ে এই চর্চাটার মানে বড় রকমের একটা প্ল্যাটফর্ম, বড় রকমের একটা ক্যানভাস তৈরি করার সুযোগ থাকে, এবং এখানে অনেক মানুষের সংযোগের একটা সম্ভাবনা তৈরি হয়। আমাদের যেই থিয়েটার, ট্র্যাডিশনাল থিয়েটার যেটাকে আমরা বলছি আমাদের ঐতিহ্যবাহী বাংলা নাটক, সেখানেও যে অনেক মানুষের সংযুক্তি ঘটে না তা না, দর্শক হিসাবে অনেক মানুষের সেখানে সংযুক্তি ঘটে, কিন্তু এটার ফর্ম, এটার প্রোডাকশন স্টাইল, পারফরমেন্স, যে ডিজাইন, সেই ডিজাইনটি কোথাও না কোথাও যে একটা মানে এক ধরনের আমার আমার বলতে চাওয়াটা এরকম যে এটাও এক ধরনের কনভেনশনাল। এটার এটার আমরা যে চর্চাটা করছি সেটার থেকে যে আমরা বের হতে পারছি, বা ওই রীতিগুলোকে, ওই আঙ্গিকগুলোকে যে আমরা নানাভাবে এক্সপেরিমেন্ট করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি, তা কিন্তু না। কারণ যে জনগোষ্ঠী বা যে শিল্পী সমাজ এই চর্চাটা করছে, সেই শিল্পী সমাজের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, এই আঙ্গিকটাকে আমার এভাবেই চর্চা হয়ে আসছে এবং এখন আমি এইভাবেই করছি, আগামীতেও আমাকে এইভাবেই করতে হবে। ফলে এটার মধ্যে নতুনত্ব তৈরি করার, নতুন কিছু সৃজন করার, নতুন কোনো বিষয়বস্তুকে যুক্ত করার সম্ভাবনাটা কিন্তু ওখানে ওরা অনেক বেশি স্থিমিত করে ফেলে, অনেক বেশি সংকুচিত করে ফেলে। যার কারণেই আমরা আমাদের যেই ট্র্যাডিশনাল থিয়েটারটা আছে, সেই ট্র্যাডিশনাল থিয়েটারটা কিন্তু আমি বলবো যে আমরা চর্চা করে যাচ্ছি, কিন্তু এর মধ্যে দিয়ে নতুন কোনো সম্ভাবনা তৈরি করার যেই উদ্যোগ বা যেই স্পৃহা, যেই ইম্পালসটা তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু হয়ে আসছে না। বাট পরিবেশ থিয়েটারের যে মেথডটা আমরা পেয়েছি, যেই ফর্মটা আমরা পেয়েছি, এটাও ওয়েস্টার্ন, যদিও ওয়েস্টার্ন কনসেপ্ট, সেই কনসেপ্টটাকেই কিন্তু আমরা আমাদের মতো করে আত্মীকরণ করতে পেরেছি। কারণ আমাদের ট্র্যাডিশনাল থিয়েটারের যে আঙ্গিকটা আছে, সেই আঙ্গিকের সাথে এটা অ্যাডাপ্ট করার সুযোগ আছে, এবং আমরা যখন পারফরমেন্সটা করছি, আমরা সবসময় বলি যে একটা সুনির্দিষ্ট স্পেস, সুনির্দিষ্ট কিছু মানুষ আর এক পক্ষের সামনে যখন কোনো কিছু করছি, সেটা থিয়েটারের একটা বড় রকমের জায়গা তৈরি করে। এখানে সেটা ঘটছে, এবং আমাদের এখানে এত বেশি মেটাফর, এত বেশি গল্প, এত বেশি
কাহিনী আছে, যে কাহিনীগুলোকে আমরা মানুষের কাছে অনেক বড়ভাবে বড় ক্যানভাসের মধ্যে দিয়ে সৃষ্টি করে তুলে ধরতে পারছি, এবং এটাই শিল্পকলা একাডেমি সেই সুযোগটা হাতে নিয়ে মানে ব্যবহার করছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, পরিবেশ থেকে চর্চার ক্ষেত্রে বাংলাদেশ শিল্পগুলো গুরুত্বপূর্ণ দিক কোনটি? কোন নাট্যটি প্রথম পরিবেশিত? এটা আমার একটা প্রশ্ন হচ্ছে যে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে যে অনেক সময় আসে যে আশিস খন্দকার হচ্ছে প্রথম যা উদ্যোক্তা হয় এবং তার মাধ্যমে যে কাজ করে, কিন্তু কনফিউশন জায়গা হচ্ছে নাটকটার উদ্যোগটা গ্রহণ করে যে পরিবেশনের জন্য বাংলাদেশ শিল্পকলা, এটা কি কিছু সাপোর্টটা দেয় নাকি আগে থেকে কনসেপ্ট? না 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 না, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানে আশিস খন্দকারের প্রস্তাবনাটা আশিস খন্দকারের, আচ্ছা, কিন্তু প্রোডাকশনটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার করবার সুযোগ দেয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি টোটাল আয়োজনটা করে, আশিস খন্দকার ডিজাইন করে, ডিরেকশন দেয় এবং ঘটনাক্রমগুলো সাজায়, যার ফলে এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিরই প্রোডাকশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিরই এই উদ্যোগ। আশিস খন্দকার যেহেতু প্রস্তাবনাকারী নির্দেশক, অবশ্যই আশিস খন্দকার বাংলাদেশের পরিবেশ থিয়েটারের জায়গা থেকে পায়োনিয়র। এটা আশিস খন্দকারের এই মানে ক্রেডিট লাইনটি অবশ্যই বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্মরণ করে এবং তাকে আমরা দিতেও চাই। দ্বিতীয়ত, শুধুমাত্র আশিস খন্দকার ওই একটি নাটকই করেছে তা না, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আশিস খন্দকারকে দিয়ে 3টি প্রযোজনা করেছে। সর্বশেষ 2012 সালেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে মুক্তিযুদ্ধের উপর একটি পরিবেশ থিয়েটারও আশিস খন্দকার দিয়েই আমরা, হ্যাঁ, দিনগুলো কেমন ছিল সেটাও কিন্তু আশিস খন্দকারের নির্দেশনাই হয়েছে। আমার কোশ্চেনটা আমি একটু এখন কনফিউশন, আমি যদি লিখতে যাই আমি কি এইভাবে লিখবো যে উদ্যোক্তা হচ্ছে প্রথম কনসেপ্চুয়াল জায়গা থেকেও আসে হচ্ছে আশিস খন্দকার প্রস্তাবনা করে শিল্পকলাকে, শিল্পকলা সেটাকে গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করে অর্থ জায়গা থেকে, সামগ্রিক জায়গা থেকে, হ্যাঁ, অর্থ এবং তার স্থাপনা সবই ব্যবহার করে সামগ্রিক জায়গা থেকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। প্রথম হয়েছিল পত্নী নাটকটা, পত্নী এখন এটা নিয়ে আমি মেশিন হয়েছে। আর সম্রাট স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, উনি বলল যে আমরা পত্নী, আমি জানি না শিল্পকলা থেকে একটা পত্নী হচ্ছে ঐতিহাসিক জায়গাগুলো আছে। না না, ওটা প্রত্ন নাটক। আচ্ছা আচ্ছা, প্রত্ন নাটকটাকে আমরা আবার এনভায়রনমেন্টাল থিয়েটারের সাথে যুক্ত করছি না। প্রত্ন নাটকের আলাদা একটা কনসেপ্ট, আলাদা একটা তত্ত্ব আমরা আলাদাভাবে তৈরি করার চেষ্টা করছি। প্রত্ন নাটক একেবারেই আলাদা একটা কনসেপ্ট নিয়ে আমরা করছি, যেটি সম্রাট কাজ করেছে, যেটাতে দেবাশিস ঘোষ কাজ করেছে, সর্বশেষ প্রত্ন নাটক যেটা আমাদের ডিজি স্যার যেটা কাজ করলেন লিয়াকতের ইলাহি মহাস্থান নিয়ে। ইভেন আমরা ইয়েতেও আমরা প্রত্ন যাত্রাপালা করেছি, সেটি হচ্ছে ইশাখা, আমাদের সোনারগাঁ লোক কারুশিল্প জাদুঘরের যে স্থাপনা আছে সেখানে। ফলে এইটা আমাদের এখনো মানে আমাদের পরিকল্পনায় আছে যে আমরা প্রত্ন নাটকের যে ধারাটা, যে কনসেপ্টটা, এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি একেবারে আলাদাভাবে এই কনসেপ্টটি ডেভেলপ করেছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটার জন্য আলাদা একটা মেথড ডেভেলপ করার চেষ্টা করছে এবং এটা নিয়ে আলাদাভাবে কাজ করছে। বাট পরিবেশ থিয়েটারটা এটার সাথে মানে এক না। আশিস খন্দকারের প্রথম যেই নাটকটি ছিল, মানে আমি বলবো যে পরিবেশ থিয়েটারটা ছিল, সেটি ওটা পরিবেশ থিয়েটারের মেথডটাকে অ্যাপ্লাই করেই করা হয়েছে। আর আর্কিও ড্রামা বলছি বা আর্কিওলজিক্যাল থিয়েটার যেটাই আমরা বলছি না কেন, সেটার আলাদা একটা মেথড, আলাদা একটা দাঁড় করাবার চেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমি করছে এবং সেটা সময় লাগবে। আমরা ছোট করে আমরা কাজটা করার চেষ্টা করছি। আমি একটা রেফারেন্স পেলাম যে প্রথম ওখানে উল্লেখ আছে যে প্রথম পরিবেশ থিয়েটার প্রত্ন, তাহলে প্রত্ন, হ্যাঁ, আমি যখন লিখবো তাহলে তো প্রত্নটা বাদ দিয়ে লিখবো? না না না, অবশ্যই প্রত্ন ধরেই আশিস খন্দকারের প্রত্নটাই পরিবেশ থিয়েটারের প্রথম এটা মানে প্রোডাকশন। আর প্রত্ন নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেটা করেছে সেটা হচ্ছে ইশাখা প্রত্ন যাত্রাপালা হয়েছে। তারপরে আমরা ওয়ারি বটেশ্বর নিয়ে আমরা প্রত্ন নাটক করেছি, আমরা সোমপুর কথন নামে সোমপুর বিহারে প্রত্ন নাটক করেছি, আমরা শেষ কাজটা করেছি হচ্ছে বাসু বিহারে মহাস্থান।
আচ্ছা। মহাস্থান করে বাসবিহারে আমরা আলাদাভাবে মানে আমি কাজ এখন করি। বুঝতে পেরেছি যে যে নাটকটি সেটা আশিস খন্দকার করেছে, আর হ্যাঁ। যেটা আঙ্গিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা এস্টাবলিশ হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। চেয়েছেন, সেটা প্রত্ন নাটক, প্রত্ন নামে যে নাটকটি পরিবেশ থিয়েটারে, সেটি আশিস খন্দকার ডিরেকশন করেছে। আচ্ছা। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে 1991 সাল থেকে 97 সাল পর্যন্ত চর্চা চললেও মাঝখানে 2012 সাল পর্যন্ত বন্ধ থাকার কারণগুলো আপনি আসলে কি মনে আহ, করেন? কোন জায়গায় আসলে হয় কি, মানে এটি তো একটি সরকারি প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি। সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের ভ্যালুজ পরিবর্তন হয়, সরকারের চাহিদার দিক পরিবর্তন হয়ে যায়, তার মানে সে কোথায় কীভাবে কী ফোকাস করতে চায় সেগুলো নিয়েও নানা রকমের চিন্তা চেতনা তাদের ভেতরে কাজ করে, যারা নীতি নির্ধারক। সে জায়গা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সময়টি যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলো আমি বলবো যে পরিবেশ থিয়েটার হয়নি, এটা ঠিক। বা মানে ছোট 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 অনেক কাজ হয়েছে, বাট টোটাল সাংস্কৃতিক অঙ্গনে বা সাংস্কৃতিক চর্চায় একরকমের বন্ধাত্মতা কিন্তু সে সময়ে মানে সরকারি সরকারি প্রতিষ্ঠানের জায়গা থেকে কিন্তু তৈরি হয়েছিল। সেই জায়গা থেকেই আমি বলবো যে এরকমের মানে জনমুখী, জনসংযোগমুখী যে চর্চাটা, সেই চর্চাটা কিন্তু থেমেছিল। আচ্ছা। শিল্পকলা একাডেমি 2012 সালের পরের থেকেই বা 2012 সাল থেকেই শিল্পকলা একাডেমি আসলে জনগণের জন্য, জনগণের কাছে পৌঁছাবার চেষ্টা করেছে। এর আগে যেটা হয়েছে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রচেষ্টা ছিল জনমুখী, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এটা না, এটা একেবারেই প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে উঠেছে। সমস্ত কনসেন্ট্রেশন ছিল তখন প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ, সাধারণ মানুষের কাছে যাওয়ার কোনো প্রচেষ্টা তখন ছিল না। 2012 সাল থেকেই শিল্পকলাকে সাধারণ মানুষের কাছে নেবার একটা উদ্যোগ নেওয়া হয়, এবং সেটি এখনো চলমান। এখন প্রত্যেকটি পরিকল্পনা, প্রত্যেকটি কি বলবো, ভাবনা বা চিন্তা, যেটাই আমরা শিল্পকলা কেন্দ্রিক করি না কেন, সেটি কিন্তু সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটি আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে কিন্তু শিল্পকলা এখন একটা অভিযাত্রার দিকে যাচ্ছে। সেটা এখানে বলা হচ্ছে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ। মানে এই যে স্লোগানটা শিল্পকলা নির্ধারণ করেছে, শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, এই মানবিক বাংলাদেশ গড়তে গেলে আমরা শিল্পটাকে একটা মানে একটা আমরা বলবো যে একটা রাস্তা, শিল্প বিভিন্ন আঙ্গিকগুলোকে আমরা ব্যবহার করব, এবং মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ আছে, যে মানবিক মূল্যবোধের বা তার সচেতনতার যেই উন্নয়ন, তার যে আত্মিক উন্নয়ন, সেই আত্মিক উন্নয়নটা ঘটাবার মধ্যে দিয়ে আমরা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, বা মানে একটা স্থায়ী যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে আমরা ধাবিত হতে পারবো। কারণ সংস্কৃতি বহির্ভূত বা সংস্কৃতির সংযোগ ব্যতীত আসলে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে এসে দেখছি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পরিবেশ স্থির চর্চা আবারও বিদ্যমান হয়েছে। হঠাৎ করে পরিবেশ স্থির চর্চার বৃদ্ধি কারণ কি? মানে হঠাৎ করে এই চর্চাটার বৃদ্ধি আমরা হঠাৎ করে বলবো না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করে, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিগুলো আমরা খুব দূর থেকে বা কাছে থেকেও আমরা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলাম। সবারই দেখা গেল যে কর্মসূচিগুলোর মধ্যে এক ধরনের খুব সিনথেটিক কিছু মেটাফর, সিনথেটিক কিছু আইডিওলজি, সিনথেটিক কিছু ইমাজিনারি কিছু ভাবনার জায়গা বা প্রয়োগের জায়গা নিয়ে এরা কাজ করছে। আসলে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? এক সাগর রক্তের উপরেই তো। এক সাগর রক্তের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। যে 7 কোটি মানুষ ওই সময়ে ছিল, সেই 7 কোটি মানুষের মধ্যে 30 লক্ষ শহীদ আমার
মানে বড় মা বোনেদের বড় মা বোনদের মধ্যে বড় একটা অংশ তাদের সম্ভ্রম হারিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো কাউকে দেখলাম না যে যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে বাংলাদেশ রচিত, বাংলাদেশ আজকে এই জায়গায় পৌঁছেছে, তাদেরকে নিয়ে কোনো ভাবনা পরিকল্পনা করার। তখন আমরা যেটা প্ল্যান মানে পরিকল্পনা করলাম যে এই বাংলাদেশের 500-র অধিক বধ্যভূমি আছে, যেখানে পাকিস্তান বাহিনী নির্বিচারে মানুষ মেরে গণহারে কবর দিয়েছে। এগুলো আবিষ্কৃত হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে, বিভিন্ন সংগঠন কাজ করছে। সেই আবিষ্কৃত গণকবরগুলোকে আমরা চিন্তা করলাম যে সাধারণ মানুষের কাছে এই আখ্যানগুলোকে নতুনভাবে উপস্থাপন করা খুব জরুরি। কারণ স্বাধীনতার যেই মূল্যবোধ, স্বাধীনতার যেই স্তম্ভ, সেই স্তম্ভগুলো থেকে কিন্তু আমরা সরে এসেছি। আমাদের ভিতরে এখন সেকুলারিজম কাজ করে না, আমাদের ভিতরে এখন মানে সমাজতান্ত্রিক যে মূল্যবোধ সেটা কাজ করে না। আমাদের ভিতরে মানে একেবারেই আমি যদি নিরেট জায়গা থেকেই বলি যে মানুষের যে 5টি মৌলিক অধিকার, সেই 5টি মৌলিক অধিকারকে স্বীকার করার মতো পর্যায়েও কিন্তু এখন নেই। সবকিছু বাণিজ্যিকীকরণ, সবকিছু মানে এক ধরনের পুঁজিবাদের একটা আগ্রাসন, বা মানুষের যে তার যেই মানে কি বলবো পশুবৃত্তি, যেটা এই পশুবৃত্তিটা অনেক বেশি এখন কাজ করছে। কিন্তু মানুষের সুকুমার বৃত্তিটাকে জাগানো দরকার। সুকুমার বৃত্তিটা তখনই জাগবে যখন সে সংস্কৃতির আলোয় নিজেকে আলোকিত করবে, এবং বাংলাদেশের মানে এবং তার যে অরিজিন, তার যে ইতিহাস, সেই ইতিহাসটাকে সে সাথে নিতে পারবে। ওটাকে মাথায় রেখেই আমরা এই পরিকল্পনাটাকে গ্রহণ করি যে না, আমাদের উচিত হবে 64 জেলায় অন্তত 64টার যে তার যে নিজস্ব ইতিহাস আছে, তার যেই মানে কি বলবো, তার যেই করুণ যে ইতিহাসগুলো, যেই করুণ ইতিহাসগুলো এই সময়ের মানুষগুলো জানে না, এই সময়ের ছেলেমেয়েরাগুলো জানে না, তাদেরকে জানানো দরকার। জানলে তাদের মূল্যবোধের একটা পরিবর্তন হবে, তাদের পার্সোনালিটিজের একটা পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনটা আমার আগামী প্রজন্মকে মানে আগামী দিনগুলোকে আরো সমৃদ্ধ করবে। এই কারণেই আমরা এই উদ্যোগটি হাতে নিই। কিন্তু এই উদ্যোগটা আমরা আরো আগে হাতে নিতে চেয়েছিলাম, যখন স্বাধীনতার 40 বছর 2012 সালে যখন আমরা মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়ন করি সারা বাংলাদেশের প্রায় 72টি নতুন প্রযোজনা আমরা স্থানীয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলার স্থানীয় ইতিহাসকে নির্ভর করে আমরা মুক্তিযুদ্ধের নাটক লিখে মঞ্চস্থ করেছিলাম শিল্পকলা একাডেমির উদ্যোগে, এবং মুক্তিযুদ্ধের 100টি নাটক নিয়ে আমরা বড় একটা উৎসবও করেছিলাম জাতীয় পর্যায়ে। সেই সময় কিন্তু আমাদের পরিকল্পনা ছিল যে আমরা গণকবরগুলোকে সাথে নিয়ে প্রত্যেকটা গণকবরে আমরা নাটক করব, ওই গণকবরের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে ধরে। পরবর্তীতে যখন সুযোগ হলো এইরকম, তখন আমরা বড় করেই চিন্তা করলাম যে না, এখানে আমরা পরিবেশ থিয়েটারটা করব। কারণ পরিবেশ থিয়েটারের মূল মেটাফোরটাই হচ্ছে ওই স্পেসটা ক্যারেক্টার হয়ে উঠবে, ওই মানুষগুলো আবার নতুনভাবে ক্যারেক্টার হয়ে উঠবে, এবং দর্শক এই ক্যারেক্টারের সাথে মিলে যাবে, মিলে নিজেকেও ওই সময়ে ওই স্পেসে অ্যাডাপ্ট করবে। তো সেই স্পিড থেকেই আমাদের এই কাজটা করা, এবং 64টা নাটক আমরা করেছি। প্রযোজনা দৃষ্টিভঙ্গির থেকে বিচার বিশ্লেষণ যদি করা হয়, একজন এক একভাবে বিচার বিশ্লেষণ করবে। কেউ বলবে যে হ্যাঁ, এটা পরিবেশ থিয়েটার হয়ে উঠেছে, কেউ বলবে এটা পরিবেশ থিয়েটার হয়নি। কিন্তু আমরা চেয়েছিলাম থিয়েটারটা ঘটুক, ওপেন এয়ার থিয়েটার ঘটুক, ওই স্পেসে থিয়েটারটা ঘটুক, এবং ওই ক্যারেক্টারগুলো আসুক, এবং ওই সময়কে নতুন একটা পাঠ, ওই সময়ের নতুন একটা পাঠ বর্তমান মানুষেরা জানুক। বাংলাদেশ শিল্পকলা ঐতিহাসিক প্লট নির্ভর নাটকে পরিবেশ থিয়েটার নির্মাণের উদ্যোগ নিয়েছে, এটা আমি প্রথমে পেয়ে গেলাম। অন্য কোনো বা এইটা বাদ দিয়ে
শুধুমাত্র ইতিহাসকে বাদ দিয়ে যে অন্য কোনো প্লট কিংবা নাটক পরিবেশনা তথা সামাজিক রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে যদি করতে চায় তাহলে শিল্পকলা সেক্ষেত্রে সহযোগিতার শিল্পকলা তো আমরা, আমি যদি রিসেন্ট একটা কাজের কথা বলি, শিল্পকলা শিল্পটাকে সাধারণ মানুষের কাছে নিতে চাই, শিল্পের আলোয়, মানে আমরা আমাদের লক্ষ্যই রয়েছে যে আমাদের 64,000 বর্গ মাইলে প্রত্যেকটি ঘরে শিল্পের আলো পৌঁছানো। একদমই জাতীয় একটি প্রতিষ্ঠান হিসেবে, শিল্প সংস্কৃতির সবচাইতে বড় একটি প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের একটা দায়ী এবং আমাদের লক্ষ্য ওটা। সেই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য কিন্তু আমরা সকল মাধ্যমগুলোকে নানানভাবে অ্যাকোয়েন্টেড করে বিভিন্ন রকমের কর্মসূচি বাস্তবায়ন করছি। ডান্স নিয়ে আমরা কাজ করছি, মিউজিক নিয়ে কাজ করছি, ফাইন আর্টস নিয়ে কাজ করছি, অ্যাক্রোবেটিক নিয়ে কাজ করছি, যাত্রা নিয়ে কাজ করছি, পুতুল নাট্য নিয়ে কাজ করছি, জাদু নিয়ে কাজ করছি, আবৃত্তি নিয়ে কাজ হচ্ছে, চলচ্চিত্র নিয়ে কাজ হচ্ছে, সব মিডিয়া নিয়ে কাজ হচ্ছে। যেমন আমরা গত বছর যে কাজটা করলাম, থিয়েটারটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বলেছিলাম যে স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক করব। বাংলাদেশে প্রায় 350 নাটকের সংগঠনকে আমরা খুব সামান্য একটা অর্থ দিই এবং তাদেরকে আমরা বলে দিই যে আপনারা নতুন করে 20 মিনিট বা 25 মিনিট বা আধা ঘন্টার একটি নাটক করবেন, ব্যয়টা একেবারে সীমিত রেখে নতুন একটা স্থানে যে আপনারা শো করবেন। এটা আমাদের এত বড় একটা সাকসেসফুল কাজ ছিল যে আমাদের 350টি দলের মধ্যে মাত্র ঢাকা শহরের 8 থেকে 10টা দল, ঢাকা মহানগরের 8 থেকে 10টা দল আমাদের এই কর্মসূচিতে তারা নাটকটি মঞ্চস্থ করতে পারে না তাদের কিছু সীমাবদ্ধতার কারণে। এছাড়া সবগুলো দল কিন্তু নাটক মঞ্চস্থ করেছে এবং এমনভাবে কাজটা করেছে যে তারা মানে অল্টারনেটিভ স্পেস ক্রিয়েট করেছে, নতুন একটা স্পেস ক্রিয়েট করে ওখানে নাটকটা শো করেছে। এতে করে হয়েছে কি, যেখানে কখনো নাটক হয়নি সেখানে নাটকটা হয়েছে, নাটকের একটা দর্শকও তৈরি হয়েছে এবং দলগুলোর মধ্যে একটা স্পিরিট তৈরি হয়েছে, একটা মানে প্রতিযোগিতা তৈরি হয়েছে যে না আমরা কাজটা করতে পারি। ঠিক এর পূর্ব মুহূর্তে কিন্তু আমাদের কোভিড-19 একটা বড় রকমের স্থবিরতা নিয়ে আসছিল। ম্যাক্সিমাম সংগঠন কর্মী ওরা কিন্তু বসেছিল, অলস, কাজ করবার স্পিরিট পাচ্ছিল না, স্পৃহা তৈরি হচ্ছিল না, মনোবল হারিয়ে ফেলেছিল। আমরা যখন এরকমের একটি কর্মসূচি দেই তখন কিন্তু সবাই আবার জেগে উঠেছে, সবাই আবার নাটকটাকে আবার সাথে নিয়ে মানুষের কাছে যাবার চেষ্টা করেছে। 100 যাত্রাপালা করেছি আমরা গ্রামে গঞ্জে, 100টা যাত্রা দলকে নিয়ে 100টা যাত্রাপালা আমরা করেছি, নতুন যাত্রাপালা করেছি এবং সেটা নিয়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে উৎসবও আমরা করেছি। যাত্রার যেই ক্ষয়িষ্ণু অবস্থা, যাত্রা দলগুলো যে টিম টিম করে কোনো রকমের টিকে আছে, সেখানে আমরা চাচ্ছি যাত্রা দলগুলো আবার তার যে জৌলুসপূর্ণ অবস্থা, সেই জৌলুসপূর্ণ অবস্থায় ফিরুক। কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষের মোরালিটিটা কোথাও না কোথাও যে এত ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে গেছে, শিল্প ওখানে খুব বেশি ওয়ার্ক করাতে পারছে না। ওদের আবার যে ফিরিয়ে নিয়ে এসে নতুন উদ্দীপনায় শিল্প সৃজনে কাজ করবে সেটা খুব কষ্টসাধ্য হচ্ছে। প্রচুর জটিলতা, প্রচুর মানে মানুষের যে কি বলবো, মানে পলিটিক্যাল জায়গা থেকে না, নট পলিটিক্যাল, মানে ইন্টারপার্সোনালিটিজের জায়গা থেকে আমি বলবো দ্বিমুখিতা, দ্বিমুখী আচরণ এবং স্বার্থান্বেষী এক ধরনের চাওয়া, এগুলোর কারণে সব কিছুই পরিকল্পনা মাফিক যে আমরা বাস্তবায়ন করতে পারছি তা না। তবে আমরা চাই সব কিছু সুন্দরভাবে করবার জন্যে যে ক্ষেত্রগুলো প্রয়োজন, যে ক্ষেত্রের যে রসদগুলো প্রয়োজন, সেই রসদগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে পাচ্ছি না। কারণ আমাদের
যেটা সহজ হয়, আমরা একটা গ্রুপকে বা একটা গোষ্ঠীকে আমরা কিছু সাপোর্ট দিতে পারি, কিন্তু গোষ্ঠীকে তো আগিয়ে আসতে হবে, গোষ্ঠীকে তো সততার সাথে আগিয়ে আসতে হবে। সেই সততার জায়গাটি কিন্তু তৈরি হচ্ছে না, আচ্ছা। তৈরি হচ্ছে না। আর্থসামাজিক প্রেক্ষাপট, এডুকেশনাল কোয়ালিটি, ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলিয়ে কেমন যেন একটা কমপ্লেক্সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারপরেও আমরা চাই সবাইকে সহযোগিতা করে প্রত্যেকটা মাধ্যমকে সমানভাবে চর্চায় রাখতে। তারপর হচ্ছে পরিবেশ থিয়েটার নিয়ে সাম্প্রতিক যে কাজগুলো হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে পরিবেশনা কি, মানে সেটা কি পরিবেশ থিয়েটার হয়ে উঠেছে কিনা? প্রথমেই বলবো যে পরিবেশ থিয়েটারের যে মেথড, রিচার্ড শেকনারের মেথড, সেই মেথডের আলোকে যদি বলি যে এটা 100% পরিবেশ থিয়েটার হয়ে উঠেছে, আমি বলবো যে না, 100% পরিবেশ থিয়েটার করা আমাদের পক্ষে সম্ভব না। 100% পরিবেশ থিয়েটার করতে হলে তার যে স্কিলনেস, পারফর্মারদের স্কিলনেস, তার যে স্পেসের যে ডাইভার্সিটি ক্রিয়েশন, সেই ডিজাইনারদের যে ফিলসফিগুলো তৈরি হওয়া দরকার, ডিরেক্টরের যে ফিলসফি তৈরি হওয়া দরকার, সেরকমের স্কিল ডিরেক্টর, ডিজাইনার, পারফর্মার আমাদের কাছে যে আছে তা আমি বলবো না। আমরা চেষ্টা করেছি এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা সাধারণ মানুষের কাছে, আমাদের থিয়েটার অ্যাক্টিভিস্টদের কাছে ছুড়ে দিতে। ওরা এটাকে মানে নানানভাবে ঘেটে ঘুটে যদি কিছু একটা দাঁড় করাতে পারে, সেটাই আমাদের কাছে মনে হবে যে না, হ্যাঁ, তারা চেষ্টা করেছে। আগামীতে বাট সম্ভব? অবশ্যই আগামীতে সম্ভব, কারণ এই মুহূর্তে আমি রিচার্ড শেকনারের যেই তত্ত্ব, সেই তত্ত্ব তাদেরকে শিখিয়ে মাঠে নামাইনি। আচ্ছা। আমরা আমরা বলেছি যে ডু ইট, করো। তোমার গল্প আছে, তোমার প্রেক্ষাপট আছে, তোমার গিভেন সার্কামস্ট্যান্সেস গুলো তোমাকে জানিয়ে দেওয়া আছে, তোমাকে একদল পারফর্মার দেওয়া আছে, এদেরকে তুমি নতুনভাবে ওই গল্পটাকে তৈরি করো, যে গল্পটা তোমার সাধারণ মানুষের কাছে জানানোর উদ্দেশ্য। আমরা ওইটাকেই মাথায় রেখেছি। এখন হ্যাঁ, এখানে অনেকেই খুব প্রপারলি হয়তো বা পরিবেশ থিয়েটার ডিজাইন করতে পেরেছে, আবার কেউ না বুঝে কিছু একটা থিয়েটার, মানে কিছু একটা করেছে যেটা থিয়েটার হয়ে উঠেছে, থিয়েটারটা হয়ে উঠেছে। এনভায়রনমেন্টাল থিয়েটার হয়েছে কিনা বলতে পারবো না, বাট থিয়েটার হয়েছে, এইটুকু বলতে পারবো। পরিবেশ থিয়েটার পরিবেশন যারা নির্দেশন দিয়েছে, তাতে কি সবারই থিয়েটার চর্চা সম্পর্কে ধারণা ছিল কিনা? না থাকলে বাংলা না থাকলে শিল্পকলা উদ্যোগে কি আগামীর জন্য কোনো পরিবেশ থিয়েটার বিশেষজ্ঞ দ্বারা কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নেবে কিনা, বা এই চর্চা সম্পর্কে আরো না, বেশি? অবশ্যই অবশ্যই, মানে আগামীতে যখনই থিয়েটার, মানে আমরা তো একসাথে এতগুলো পরিবেশ থিয়েটার নিশ্চয়ই এই মুহূর্তে আর করার পরিকল্পনা আমাদের নেই। আমরা আগামীতে খুব স্বল্প পরিসরে 5-7টা কাজ করার একটা পরিকল্পনা আমাদের আছে। সেখানে আর্কিও ড্রামাও আমাদের থাকবে, আবার এনভায়রনমেন্টাল থিয়েটারও থাকবে। আমাদের উদ্দেশ্য তো মানে স্কিল ডেভেলপমেন্ট, এটা তো ডেফিনেটলি সবাই মনে করে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্নভাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে, প্রশিক্ষণ আয়োজনের মধ্যে দিয়ে রিসোর্সদের স্কিলটা ডেভেলপ করে। আগামীতেও আমাদের এই রকমের ভাবনা আছে। আমরা যখন কোনো নতুন কাজ হাতে নেব, তখন নির্দেশক, ডিজাইনার এদেরকে আমরা অবশ্যই ডাকবো, ডেকে নির্মাণ ভাবনা নিয়ে অবশ্যই আমরা কাজ করব। তার মেথডগুলো তাদেরকে মানে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত স্কিল রিসোর্স আছে, মানে যারা এক্সপার্ট, তাদেরকে আমরা ইতোপূর্বেও এনেছি, আবারও আনবো। এদের মানে উদ্দেশ্য তো একটাই, ভাই আমার শিল্পী সমাজ, শিল্প সমাজের যারা স্টেক হোল্ডার, তাদের স্কিলটাকে যত বেশি ডেভেলপ করানো যায়। বাস্তবতা তো ভিন্ন। আবার বলি, আমরা এখন শর্টকাট পদ্ধতিতে খুব বিশ্বাস করি। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা খুব সহজে সবকিছু পেতে চাই, যার কারণে প্রশিক্ষণ আয়োজন বলি, পাঠচক্র বলি, ক্যাম্প বলি, যখন আয়োজন করতে যাই তখন কিন্তু খুব বড় রকম সাড়া পাই না।
প্রশিক্ষণের আহ্বান করলে একটা সংগঠন থেকে একেবারেই নবিশ একজনকে পাঠিয়ে দেওয়া হয়, যে ওই মিডিয়াটা সম্পর্কে যার কোনো রকম ধারণাই নেই, ওই আঙ্গিকটা সম্পর্কে বা ওই শিল্প আঙ্গিক নিয়ে তার যার মিনিমাম কোনো ধারণা নাই, তার থেকে আমি মানে অ আ ক খ শেখাতে শেখাতে আর কোন জায়গায় নেব? এটা তো ন্যাশনাল অর্গানাইজেশন, এখানে তো আমরা হায়ার হায়ার ইয়েটাই আমরা চাইবো, মানে আমরা আয়োজনটাই তো করি হচ্ছে উচ্চতর। আমরা তো একেবারে শিক্ষানবিশদের জন্য কাজ করি না, শিক্ষানবিশদের কাজ তো সংগঠনে হবে। ওরা সংগঠন থেকে স্কিল্ড হয়ে কিছুটা স্কিল্ড হয়ে এখানে আসবে, আমরা তাদেরকে আরও ডেভেলপ করব, আরও বিল্ড আপ করবো তার জায়গাটা, সেই জায়গাটায় ফেল করি। কারণ সংগঠনগুলোর এখন যে চর্চা, সেই চর্চাটা হচ্ছে ভাই সব শিল্পের শাখাতে চর্চা করতে হলে মিনিমাম প্রশিক্ষণের প্রয়োজন হয়, কারণ শিল্প সবসময় গুরুমুখী জায়গা। ডান্স করতে হলে একজন ডান্স আর্টিস্টকে দীর্ঘ হ্যাঁ ডান্স আর্টিস্টকে দীর্ঘ সময় মানে প্রশিক্ষণ নিতে হয়, ক্লাস করতে হয়, জানতে হয়। কিন্তু কি এটা কয় টাকা দিছস রে? আরে খোদা। তো একজন ছবি আঁকে একটা ছেলে, সে কিন্তু দীর্ঘ একটা অনুশীলনের মধ্যে দিয়ে ছবি আঁকে। যে ছেলেটি গান করে, যে মেয়েটি গান গান করে, সেও কিন্তু দীর্ঘ সময় রেওয়াজ করতে করতে গান শিখতে শিখতে যেয়ে একটা সময় যে মানে স্টেজে আসে বা পারফরমেন্সে দাঁড়ায়। যে ডান্স করে সেও দীর্ঘ সময় প্রশিক্ষণ নিয়ে একটা পর্যায়ে যায় স্টেজে দাঁড়ায়। একমাত্র থিয়েটার এমন একটা মিডিয়া, যে মিডিয়াটাতে এখন কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। সংগঠনে মানে ঢুকলো, কিছুদিন আসা যাওয়া করলো, পরে সংগঠন প্রধান বা ওই সংগঠনের নির্দেশক তাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে বললো যে নাও তুমি মুখস্থ করো, আগামী সাথে তুমি শো করবা। মানে ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস ফর থিয়েটার। থিয়েটারটাকে ধ্বংস করার বেসিক জায়গা এটা। এর জন্য কি মানে শিল্পকলার কোনো দায়বদ্ধতা বা হচ্ছে যে শিল্পকলার কোনো দায়বদ্ধতা নাই, এই কারণেই যেহেতু শিল্পকলার সাথে কোনো সংগঠনের কোনো অ্যাটাচমেন্ট নেই, অফিসিয়ালি কোনো অ্যাটাচমেন্ট নেই। কে কখন কোন সংগঠন তৈরি হচ্ছে শিল্পকলা সেটা জানে না, সেটা শিল্পকলা জানার প্রয়োজনও নেই। যদি সরকারিভাবে প্রত্যেকটা সংগঠনকে শিল্পকলার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করার ব্যবস্থা রাখতো, তাহলে শিল্পকলা সেটার পর্যবেক্ষণের, সেটা মনিটরিংয়ের একটা সুযোগ থাকতে পারতো। যেহেতু শিল্পকলার সেই সুযোগটি নেই, শিল্পকলা সেটা করবেও না। আপনি আপনার মতো করে করছেন, আমি আমার কাজ করছি, এই কাজটা। থিয়েটার চর্চা সমৃদ্ধির ক্ষেত্রে যদি এই বাংলাদেশ শিল্পকলা সে উদ্যোগটা নেয়, যে সবগুলো সংগঠনের যে প্রধানগুলো তাদেরকে হচ্ছে একটা আনলিস্টেড করে হচ্ছে ওইভাবে এটার লার্নিং জন্য নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করতে হবে। এটার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দিতে হবে। ইভেন এটা শুধু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না, এটা হোম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকেও আসতে হবে। মানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসতে হবে, এটা আসতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে, এটা আসতে হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে, এটা আসতে হবে পর্যটন থেকে। যেখানে যার উইংগুলো আছে সমস্ত উইংগুলোকে অ্যাটাচমেন্ট আনতে হবে, কম্বাইন করতে হবে। যদি পলিসি মেকিংয়ের জায়গা থেকে এরকমের একটি ঘটনা ঘটে তবেই সম্ভব, না হলে মানে অহরহ সংগঠন তৈরি হবে, অহরহ সংগঠন মরে যাবে, এবং সংগঠনে যারা যুক্ত হবে তারা নিজেদেরকে শুধুমাত্র নিজেদের নেতৃত্বের জায়গাটা তৈরি করা, নিজেদের ক্ষমতার জায়গাটা তৈরি করা, এটাই হবে তাদের মুখ্য উদ্দেশ্য। সুস্থ সংস্কৃতির চর্চা হবে কম। লাস্টের দিকে চলে আসছি, যে বাংলাদেশের থিয়েটারের পরিবেশ, থিয়েটার চর্চায় আপনার কাছে বর্তমানে কি কি সংকট মানে আছে বলে মনে হয়? সংকট তো অবশ্যই আছে। সংকটের প্রথম যে জায়গাটি সেটি হচ্ছে ভাই, থিয়েটার করবার মতো একটি সুস্থ প্রেক্ষাপট তো তৈরি হতে হবে। বাংলাদেশে তো থিয়েটার সব জেলায় হয়ই না। মুষ্টিমেয় কিছু জেলায় নিয়মিত থিয়েটারের চর্চা হয়,
আর বাকি জেলাগুলো, অনেক জেলা আছে যেখানে একটি থিয়েটারের সংগঠন নেই। থিয়েটার বছরের পর বছর ওখানে থিয়েটার হয় না। ফলে থিয়েটার অ্যাক্টিভিস্ট যেটা তৈরি হওয়ার কথা, সেই অ্যাক্টিভিস্টটা তৈরি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এডুকেশনাল যে কারিকুলাম এখন যুক্ত হচ্ছে, কিন্তু আগে এডুকেশন কারিকুলামে থিয়েটারের যেই সম্পৃক্ততা বা থিয়েটার বিষয়ে মানুষকে ধারণা দেবার বা স্টুডেন্টদেরকে মিনিমাম ধারণা দেবার যে জায়গাটি, সেটি ছিল না। তো এতে হচ্ছে কি, থিয়েটার যেই কনসেপ্ট, থিয়েটার যেই মিডিয়া, এই মিডিয়াটার সাথে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছেলেমেয়েরা খুব একটা অ্যাটাচমেন্টে আসেনি। এর এছাড়া আমাদের থিয়েটারটা সবসময় কনভেনশনাল। আমরা খুব বেশি মানে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক যে আমরা করতে পেরেছি তা না। কনভেনশনাল কিছু থিয়েটার মানে চিন্তা চেতনার মধ্যে থেকে আমরা এই যে আমাদের হাইব্রিড থিয়েটার, যেটাকে আমরা বলি প্রাসিনিয়াম থিয়েটার, এই হাইব্রিড মানে ভাড়া করা, মানে আমদানি করা একটা থিয়েটার চর্চার মধ্যেই আমরা কিন্তু সীমাবদ্ধ আছি। বিশেষ করে নাগরিক নাট্যচর্চায়, মানে শহুরে নাট্যচর্চায়। ওখানে ধরেন মানে আমাদের প্যারামিটারটা ওখানে আটকে আছে। আমাদের নানা রকমের জটিলতা কিন্তু ওইটাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। এই জটিলতাকে ভেঙে নতুন কিছু সৃজনের বা নতুন কিছু তৈরি করবার উদ্যোগ তৈরি হয়নি, বা ওই রকমের ভাবনা চিন্তা তৈরি হয়নি। একই সাথে আমাদের যেই ট্র্যাডিশনাল থিয়েটার, লোকনাট্য আঙ্গিকগুলো, সেগুলোও এই কনভেনশনাল জায়গাতেই ঘুরপাক খাচ্ছে, ওই একই কনভেনশনাল জায়গায়। ওটার নিয়েও যে নতুন কিছু ভাববার যায়, নতুন কিছু পরিকল্পনা করা যায়, সে জায়গাটা কিন্তু তৈরি হয়নি। এবং এমনও দেখেছি, যদি কেউ পরিকল্পনা করেছে তখন তাকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, যে না এটা করা যাবে না, এটা করলে আমার অর্জিন নষ্ট হয়ে যাবে। সবকিছু তো রূপান্তর ঘটে ভাই, সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছুরই রূপান্তর ঘটে। সেই রূপান্তরটা যদি আমি নিজের মধ্যে না ঘটাতে পারি, সেই রূপান্তরের সাথে যদি নিজেকে না ভাসাতে পারি, তাহলে তো আমি হারিয়েই যাব। একটা পর্যায়ে তো আমরা এখন বলছি যে আমার লোকনাট্য আঙ্গিকগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটাই কারণ, ওটাকে আমি আমার নতুন যেই সমাজ ব্যবস্থা, জীবনযাপনের যে প্রণালী, সেই প্রণালীর সাথে ওটাকে অ্যাকোয়েন্টেড করতে পারি নাই। অ্যাকোয়েন্টেড যদি করতে পারতাম তাহলে ওটা হারাতো না, পরিবর্তনই ঘটতো। বাট ওটার যে রূপ রীতি, সেটা নিয়ে নানা রকমের গবেষণা হতো, তার আদি অন্ত নিয়ে নানা রকমের গবেষণা হতো, হওয়ার সুযোগ থাকতো, কিন্তু ওটা তো হারিয়ে তো যেত না। সময়ের পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই সময়টা ওইটাই ওখানেই রয়ে গেছে। ওটাই রয়ে গেছে, ওখান থেকে বের হয়ে আসতে পারি নাই আমরা। আর বাজেটের পরিবেশ থিয়েটারে তো আপনারা কাজ করেছেন, সেক্ষেত্রে বাজেটের কি কোনো? বাজেট ফ্যাক্টর, অবশ্যই বাজেট ফ্যাক্টর। কারণ আমরা যখন বাইরে একটা আয়োজন করি, তখন ওখানে অনেক লজিস্টিক প্রয়োজন হয়। এই লজিস্টিকগুলো আয়োজন করতে তো টাকা লাগে। আমরা যেই টাকাটা গতবার বরাদ্দ দিয়েছি, সেই টাকাতেও অনেকেই ভালো কাজ করতে পারেনি, আরও টাকা লাগতো তার। কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে শিল্পকলা একাডেমি, সেই সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা যতটুকু পেরেছি দিয়েছি। কেউ এটাকে সুন্দর ইউটিলাইজ করতে পেরেছে, কেউ একটু মিস ইউজ করেছে। বাট আমাদের এদিক থেকে বলবো যে পরিবেশ থিয়েটার যদি করতে হয়, প্রপারলি যদি করতে হয়, তাহলে বাজেট ফ্যাক্টর, বাজেট লাগে। নাটক, যে কোনো নাটক করতে হলে টাকা লাগে ভাই। টাকা ছাড়া এখন শিল্প হয় না। চারুকলাতে এক একটা স্থাপনা শিল্প করছে, এক একটা স্থাপনা শিল্প দেখে মনেই হয় যে এটার পেছনে প্রচুর ইনভেস্ট। তো সেই জায়গায় একটা থিয়েটার যখন হয়, মাসের পর মাস এতগুলো মানুষ এটার সাথে যুক্ত, এত ডিজাইনার এখানে কাজ করছে, এত মেটেরিয়াল এখানে কাজ করছে, এত লজিস্টিক এখানে আছে, সেখানে তো টাকা লাগবেই। তারপর হচ্ছে আগামী প্রতিষ্ঠিত থিয়েটার আঙ্গিকের ক্ষেত্রে পরিবেশ থিয়েটার গুরুত্বপূর্ণ কতটুকু প্রভাব রাখতে পারে? পরিবেশ থিয়েটারের প্রভাবটা আমি বলবো যে, যদি থিয়েটারটাকে মাস পিপুলের কাছে নিতে হয়, সাধারণ মানুষের কাছে যদি নিতে হয়, পরিবেশ থিয়েটারটা এটা একটা বাহন হতে পারে, এবং এটা গুরুত্বপূর্ণই আমি মনে করি। কারণ থিয়েটারের সাথে
মানে একটা সময় আমরা পথনাটক করতাম, পথনাটকের অবস্থা এখন খুবই মুমূর্ষ। পথনাটকের দর্শক সব শ্রেণীর দর্শক, পথনাটকের দর্শক ছিল সব শ্রেণীর। আমি যে অ্যাসেন্সটা দিতে চাইতাম শিল্পের মধ্যে দিয়ে, সেই অ্যাসেন্সটা সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছতে পারত পথনাটক। আমাদের এখানে কনভেনশনাল যে থিয়েটারটা আমরা করছি প্লাসিনিয়ামের মধ্যে বা এরিনা থ্রাস্টে যেটাই করি না কেন, সেটার দর্শক একেবারেই একটি সুনির্দিষ্ট ক্লাসের। এখানে সব শ্রেণীর মানুষের প্রবেশাধিকার নেই। তো এবং সেখানে একটা মানুষ আসে, সে একটা রীতিমতো প্রিপারেশন নিয়ে আসে, আমাকে টিকিট কাটতে হবে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে ওখানে অবস্থান করতে হবে, আমাকে আবার ফিরে আসতে হবে, নানা রকমের ইয়ে করে নিয়ে তার একটা প্রিপারেশন নিয়ে সে কিন্তু আসে, তাকে আসতে হয়। আর পরিবেশ থিয়েটারের যে দর্শক, সে দর্শক সব শ্রেণীর মানুষ এখানে যুক্ত থাকতে পারে, সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারে। তাকে কোনো আলাদাভাবে কোনো স্পেশাল কোনো পেমেন্ট এখানে করতে হচ্ছে না, আলাদা কোনো মানে আমি বলবো যে প্রিপারেশন নিয়ে এখানে আসতে হচ্ছে না। সে আসছে, দেখছে এবং নিজের যেই তার যে ক্যাথারসিস যেটা ঘটবার, সেই ক্যাথারসিসটা সে ঘটাতে সক্ষম হচ্ছে এবং ফিরে যাচ্ছে, ওটাকে সাথে নিয়ে যেতে পারছে। ফলে আমি বলবো যে পরিবেশ থিয়েটারের যেই গুরুত্বের জায়গাটা, সেটা হচ্ছে আমরা যদি থিয়েটারটাকে এবং থিয়েটারের অ্যাসেন্সটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাই, এটি একটা বড় রকমের সহায়ক শক্তি হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, যে অনেকেই বলছে যে বাংলাদেশ শিল্পকলার যে প্রজেক্টগুলো হাতে নিয়েছে সেগুলো ম্যাক্সিমাম এই এই গণহত্যা পরিবেশ থিয়েটার হওয়ার আগেও তো বেশ কিছু জায়গায় হয়েছে, সেখানে একটা করে শো হয়েছে। হ্যাঁ, এটাও আমাদের এক ধরনের ইয়ে আছে, আমাদের ফেইলিউর একটা জায়গা, যে আমরা আসলে এটা কন্টিনিউ করতে পারছি না। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করছে, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। প্রথমত হচ্ছে আমরা জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে কাজটা করি। জেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের সহযোগিতা নিয়ে এই কাজটা হয়, এই কাজগুলো তারা করার চেষ্টা করে। এক এক দল, এক এক সংগঠন থেকে কালেকটিভ ওয়েতে কাজগুলো করা হয়। আমরা বলে দিই যে আমরা যখন নিয়মাবলী পাঠাই তখন আমরা বলি যে স্থানীয় পর্যায়ে অন্তত 5টি প্রদর্শনী করার ব্যবস্থা রাখতে হবে। ঘটনা ঘটে এরকম, আমরা নাটকটি করবার জন্য একটা অর্থ বরাদ্দ দিই। এই অর্থ বরাদ্দের মধ্যে দিয়ে ওর প্রথম প্রদর্শনী দ্বিতীয় প্রদর্শনী পর্যন্তই করতে পারে। এরপরে একটা শো করবার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ বরাদ্দটা কিন্তু আমি আর দিতে পারি না। যখন আমি অর্থটাকে দিতে পারছি না, তখন ওখানকার স্থানীয়রাও এটা অর্গানাইজ করে শোগুলো করতে পারছে না, কারণ ওখানে চর্চাই তো নাই। জিনিসটা তো মানে স্থানীয় মানুষের যে সহযোগিতা বা তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে হবে, সেরকমের কোনো পরিবেশ তো ওখানে তৈরিই হয়নি, যার ফলে ওটা ওই পর্যন্তই শেষ হয়ে যাচ্ছে। আমরা হয়তোবা খুব বেশি হলে যে প্রোডাকশনগুলোর মান খুব ভালো হয় সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি, ঢাকায় নিয়ে আসি বা অন্য কোনো অনুষ্ঠানে সেগুলোর শো করবার সুযোগ তৈরি করে দিই। এটুকুই করতে পারি, এর বেশি কিছু করতে পারছি না। এটা ঘটতো না যদি বাংলাদেশ সরকার বা একটা গ্রুপ পৃষ্ঠপোষক হয়ে এখানে তৈরি মানে দাঁড়াতো। শিল্পকলার যে বাজেট অনুষ্ঠান খাতে বাজেট দেওয়া হয়, সেটি 64 জেলার বিভিন্ন অনুষ্ঠান সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় অনুষ্ঠানগুলো বাস্তবায়নের জন্য একটা মানে স্বল্প মানে একটা বাজেট দেওয়া হয়। আমরা ওটাকেই বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করি। প্রত্যেকটা জেলায় যদি রেপার্টরি নাট্যদল, পেশাদারী নাট্যদল তৈরি করার সুযোগ দিত জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে, তাহলে ওই দলটির আমি বেতন দিতাম, ওই দলটি সারা বছর আমার সাথে থাকতো। আমি একটি নয়, বছরে আমি 3টি প্রযোজনাও করতে পারতাম। এবং একটি দল পরিচালনার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম। প্রতিটা জেলায় আমার 20 লাখ টাকা প্রয়োজন মাত্র। আমি 30 জনের একটা টিম আমি প্রতি বছরের জন্য চুক্তিতে নেব। আমার এই 30 জনের টিম একটা বছর
আমার সাথে যুক্ত থাকবে, আমি দুটো নতুন প্রোডাকশন করব, নিয়মিত শো করব। আমার 30 লাখ টাকা যদি প্রতিটা জেলার জন্য বরাদ্দ হতো, তাহলে একটা জেলায় একটা রেপার্টরি দল চালানো সম্ভব। তো এই 30 লাখ টাকা বাংলাদেশ সরকারের জন্য কিন্তু খুব বেশি বড় কিছু না, কিন্তু যে অ্যাচিভমেন্টটা তৈরি হতো, সেই অ্যাচিভমেন্টটা বাংলাদেশ সরকারের অনেক বড় একটা প্রভাব ফেলতে পারত। এটা পলিসি মেকিংয়ের বিষয়। বাট আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমরা একেবারেই খুব সাংগঠনিক কাঠামো ধরে এক মানে ডিটেল বাজেট ধরে আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমরা ব্যর্থ হয়েছি। প্রশ্ন একটু পেয়েও গেছি আমি আলোচনার মধ্যে, তারপরে জিজ্ঞেস করছি যে পরিবেশ থিয়েটার চর্চার সাথে এবং অন্যান্য আঙ্গিকের যে তুলনামূলক পার্থক্য রয়েছে সেদিকে থেকে যদি আপনি হিরাম, পরিবেশ থিয়েটার আঙ্গিকটা তো আমরা যদি মেথডিক্যালি বিচার করি, তাহলে এটার আলাদা একটা মেথড, আলাদা একটা কনসেপ্ট। আমাদের আমরা যে থিয়েটারটা এখন নিয়মিত চর্চা করছি তার একটা কনসেপ্ট। বাট থিয়েটার থিয়েটারই, আমি এই বিশ্বাস করি। থিয়েটার কোনো গ্রামার দিয়ে হয় না। থিয়েটার মানুষ মানুষ অভিনয় করে, আর একদল দেখে, একটা ঘটনা ঘটে যায়, ঘটনা পরম্পরায় তৈরি হয়, নানা রকমের মানে ইলিউশন ক্রিয়েট হয়। এইটাই তো সব জায়গায় তাই ঘটে। কেউ মানে দর্শককে বিচ্যুত করে, মানে চতুর্থ মানে চার দেয়ালের যে কনসেপ্ট, ফোর্থ ওয়াল কনভেনশন, ওইটার মধ্যে দিয়ে থিয়েটার করে। কেউ ইন্টিমেট থিয়েটার করছে, কেউ বলছে যে আমি কনফ্রন্টেশন করছি থিয়েটারের মধ্যে দিয়ে। সবই থিয়েটার। পরিবেশ থিয়েটারটা কনফ্রন্টেশনেই ঘটে। আপনার কি এখন তারা আছে ওই নেতৃত্ব মোটামুটি আমি পেয়ে গেছি। আর যদি আরো সমস্যা হয় তাহলে আমি আপনাকে আবার একটু করবো। ছবি নেওয়ার কাছে কিসের মানে ডকুমেন্টারির জন্য আপনার হয়তো কথা বলছেন আপনি এখানে কিছু কোথায় করি ছবি? আলো পাইছস?